আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্স 2 এর প্রথম অধ্যায় থার্মোমিটার কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমি ম্যাথ করানোর আগে আমি বরফ গলনের সুপ্ততাপ একটা প্রমাণ করিয়েছিলাম। তো তোমরা এই ম্যাথটা করার আগে ওই প্রমাণ যেটা আছে ওই প্রমাণটা ভালোভাবে করবা, মানে ভালোভাবে বুঝবা। যদি ওইটা ভালোভাবে পড়তে পারো, প্রমাণটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে আজকের ম্যাথটা তোমরা সহজে করতে পারবা। ঠিক আছে? তো দেখো, ম্যাথটা করার আগে আমি প্রশ্নটা লিখে রেখেছি যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানিকে মিশ্রিত করা হলো। তাহলে মিশ্রণটির তাপমাত্রা কত হবে? সর্বপ্রথম আমরা সমাধান করার আগে দুটা পার্ট করে নিব। কয়টা? দুটা পার্ট। এদিকে একটা পার্ট করে নিব আর এদিকে একটা পার্ট করে নিব। তো এখানে আমার দেওয়া আছে, কি কি দেওয়া আছে এইটা আমাকে আগে লিখতে হবে। ঠিক আছে? আগে আমরা পানিটা ক্যালকুলেশন করব, বরফটা পরে করি। তা আমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে কত? 500 গ্রাম। তাহলে আমরা লিখি পানির ভর তাহলে পানির ভর m1 ইকুয়াল কত দেয়া আছে? 500 গ্রাম। ঠিক আছে? এবং পানির তাপমাত্রা কত দেয়া আছে? আচ্ছা, পানির আপেক্ষিক তাপ জানি না, আমরাই তোমাদেরকে বলে দিছিলাম যে পানির আপেক্ষিক তাপ সর্বদা 1 হবে। তাহলে পানির আপেক্ষিক তাপ S1 ইকুয়াল হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে পানির ভর হচ্ছে 500 গ্রাম, এবং পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটা পানি গেল। এখন পানির তাপমাত্রা কত দেওয়া আছে? পানির তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। পানির তাপমাত্রা দেওয়া আছে T1 ধরলাম, এটাকে T1 ধরলাম। কত? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। পানি কিন্তু আর কোনো কিছু নেই। তাহলে পানির আমি কি পেলাম? পানির ভর দেওয়া আছে, পানির তাপমাত্রা দেওয়া আছে, এবং পানির আপেক্ষিক তাপও আমি জানি, লিখে দিলাম। এই তিনটা দিলাম। তারপর এখন বরফ আসো। বরফ হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বরফের তাপমাত্রা কখনো আমরা কাউন্ট করব না, কারণ বরফের তাপমাত্রা আলাদা ক্যালকুলেশন আছে। ঠিক আছে? তো এইটা আমরা কখনো কাউন্ট করব না। তাহলে আমরা বরফের ভর কত আছে? 100 গ্রাম। তো আমরা লিখতে পারি বরফের ভর m2। এখানে যে m1, এই জন্য m2 ইকুয়াল কত? 100 গ্রাম। 100 গ্রাম। ঠিক আছে? এখন বরফের ভর পেলাম, তাই না? আচ্ছা, বরফের আমার এখানে আবার ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে আছে? মানে সাইন নোট দিছে। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5। তাহলে লিখি বরফের সরেয়া দিলাম। সরেয়াতে আমরা বুঝবো আপেক্ষিক। সরেয়াতে আমরা কি বুঝবো? আপেক্ষিক। আর তাপ, এই আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাই এটা S1 হয়েছে, আর এটা তাহলে S2 ইকুয়াল হচ্ছে কত? 0.5। ঠিক আছে? তাহলে আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5। আচ্ছা, তারপর দেখো বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে না? তাহলে বরফ গলনের সুপ্ত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। সুপ্ত তাপকে আমরা কি, গত প্রমাণে আমরা বলিয়েছিলাম যে বরফ গলনের সুপ্ত তাপ এল। এই এল আমরা কত দেওয়া আছে? 80 ক্যালোরি দেওয়া আছে। ঠিক আছে? এই যে বরফের আপেক্ষিক তাপ এবং বরফ গলনের সুপ্ত তাপ, এই দুটা প্রত্যেকটা ম্যাথের মধ্যে তোমাকে উল্লেখ করে দিবে যে কার মান কত। ঠিক আছে? তো আমাকে এখানে উল্লেখ করে দিছে, আমি উল্লেখ করে লিখে দিছি। তাহলে আমার মিশ্রণের তাপমাত্রা চাইছে না? অতএব মিশ্রণের তাপমাত্রা টি। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি। এই তাপমাত্রাটা আমার কি করতে হবে? বের করতে হবে।
এটা আমাকে বের করতে হবে। তাহলে এখন এই যে আমার যা যা দেওয়া আছে তাই তাই লিখেছি না। এখন কথা হচ্ছে আমি ক্যালোরিমিটারের নীতি অনুসারে জানি গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। তাহলে একটা বিষয় দেখো, আমার এখানে কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে, এটাই হচ্ছে আমার মেইন বিষয়, তাই না? এটা আমাকে জানতে হবে। তাহলে দেখো, আমি তোমাদেরকে গত ভিডিওতে বলে দিয়েছিলাম যার তাপমাত্রা বেশি সে ত্যাগ করবে আর যার তাপমাত্রা কম সে গ্রহণ করবে। তাহলে আমার এখানে -5 ডিগ্রি আছে না বরফের তাপমাত্রা, তার মানে আমার বরফ কি করবে? গ্রহণ করবে। এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি, এজন্য কি করবে? ত্যাগ করবে। তাহলে আমি আগে গৃহীত মানে বর্জিত তাপ, যেটা পানি কর্তৃক আমরা বর্জিত তাপটা বের করি। তাহলে পানি কর্তৃক বর্জিত তাপ, এই পানি কর্তৃক বর্জিত তাপটাকে আমরা Q1 ধরলাম, ঠিক আছে? পানি কর্তৃক বর্জিত তাপ। আচ্ছা, পানি কর্তৃক বর্জিত তাপের, আচ্ছা আমরা তাপের সূত্র কি জানি? তাপের সূত্র আমরা জানি বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, তাই না? আচ্ছা, এই বস্তুর ভরটাকে আমরা M1 S1 আর তাপমাত্রার পরিবর্তন এখানে আমরা কি পাচ্ছি? বড় তাপমাত্রা থেকে তাপমাত্রা পরিবর্তন মানে কি? বড় থেকে তো ছোটটা বাদ দিতে হয়, তাই না? এই যে আমি মিশ্রণের তাপমাত্রা যেটা ধরেছি এটা আমার ছোট না, কারণ এই 25 ডিগ্রি থেকে নামতে 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 যতক্ষণ বরফের তাপমাত্রা এবং পানির তাপমাত্রা একই না হচ্ছে ততক্ষণ কি হবে? একজন বর্জন করবে আর একজন গ্রহণ করবে, মানে পানি তাপ বর্জন করবে আর বরফ তাপ কি করবে? গ্রহণ করবে। তাহলে আমার এই তাপমাত্রাটা, যেটা মিশ্রণের শেষ তাপমাত্রাটা, আমার ছোট, আর এই যে T1 তাপমাত্রাটা বড়। তাহলে এখানে আমরা দিব T1 মাইনাস টি, তাই না? এইটাই জাস্ট এখন আমরা এখানে লিখবো যে M1 S1 বড় হাতের T1 মাইনাস হচ্ছে ছোট হাতের টি, তাই তো? আচ্ছা, তাই যদি হয়, আচ্ছা এখন মানগুলা জাস্ট বসে দেবে, সূত্রটা মিশিয়ে দিলাম। তাহলে এখন কথা হচ্ছে M1 এর মান হচ্ছে 500 গ্রাম, লিখলাম 500 গ্রাম, গুণন S1 এর মান কত? 1 ক্যালোরি লিখলাম, এবং T1 এর মান হচ্ছে 25 ডিগ্রি। মাইনাস আর টি এর মান তো জানি না, যা আছে টি তাই লিখলাম, কারণ টি এর মানটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমি যদি এখন গুণ করি 500 দিয়া 1 এর সাথে যা গুনবো তাই তো হচ্ছে, তাই না? 500 দিয়া 25 কে গুণ করলে 12500, মাইনাস আছে না, এই যে মাইনাস লিখলাম, আর 500 দিয়ে টি কে গুণ করলে 500 টি হচ্ছে। তাহলে আমি পানি কর্তৃক বর্জিত তাপ আমি কি পাইলাম? Q1 এর মান এইটা পেলাম। এখন হচ্ছে আমরা বরফের তাপে আসি। এখন বরফ কি করে -5 ডিগ্রি থেকে কি -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফে রূপান্তরিত হবে, একটা ধাপ। আবার 0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানিতে রূপান্তরিত হবে, দুইটা ধাপ। এবং 0 ডিগ্রি পানি হতে মিশ্রণের শেষ তাপমাত্রা পর্যন্ত কি তাপমাত্রা পানিতে পরিণত হবে, তিনটা তাপ। তাহলে আমরা লিখতে পারি এখানে বরফ তিনটি ধাপে পানিতে পরিণত হবে, পরিণত কয়টি ধাপে? 3টি ধাপে। তাহলে 1 নাম্বার ধাপ হচ্ছে মাইনাস কত ডিগ্রি? 5 ডিগ্রি না? তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস পানি বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত হতে এখন এই যে বরফটা কি করবে? যেহেতু -5 ডিগ্রি আছে তার মানে কি গ্রহণ করবে না, তাহলে বরফে পরিণত হতে গৃহীত তাপ, যেহেতু গ্রহণ করতেছে এজন্য গৃহীত তাপ। তাহলে এই গৃহীত তাপকে আমরা কি ধরতে পারি?
1 ধরেছি, তার মানে এখানে Q2 ধরবো। তাহলে বস্তুর ভর, বরফ তো হচ্ছে এখানে বস্তুর ভর না, তাহলে বস্তুর ভর হচ্ছে M2, বরফের ভর আমরা কি ধরেছি M2। তাহলে বস্তুর ভর, তারপর বস্তুর আপেক্ষিক তাপ, তাহলে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে S2। এবং তাপমাত্রার পরিবর্তন, এখন আমরা যখন তাপমাত্রার এখানে পরিবর্তন আনবো, যখন -5 ডিগ্রিটা বড় না 0 ডিগ্রিটা বড়, অবশ্যই 0টা বড়, তাহলে -0 -5 ডিগ্রি হবে। তাহলে 0 মাইনাস, এখন এখানে আবার কি আছে -5 ডিগ্রি আছে না, তার মানে হচ্ছে -5 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি আমি ক্যালকুলেশন করি M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 100 এবং S2 এর মান হচ্ছে 0.5, তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে 100 ইন্টু 0.5 গুণন 0 মাইনাস মাইনাসে +5। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি 0 যা গুণ করবো তাই তো 0, তাহলে 0টা বাদ দিয়ে আমি এই 3টা গুণ করলেই হয়ে যাচ্ছে, যে 100 গুণন তারপর হচ্ছে 0.5, যে মানটা আসলো ওই মানটার সাথে 0 গুণ করলে এটা 0, তাহলে তো 0 লেখার প্রয়োজন নেই। আবার ওই মানটার সাথে আবার 5 গুণ করলে কত হচ্ছে, 250 হচ্ছে, 250 ক্যালোরি। আচ্ছা, এটা আমরা তাপ পাচ্ছি না, তাপের একক হচ্ছে ক্যালোরি, ক্যালোরি দিলাম। ঠিক আছে, তার মানে আমি কয়টা পেলাম, এখানে একটা ধাপ পেলাম। আর একটা ধাপ দেখো, আমি এই যে বর্জিত তাপ কিন্তু আমার কি হচ্ছে Q1 না, আমি এগুলো একটু সাইড নোট করব। আচ্ছা, এইদিকে আমি সাইড নোট করি, তাহলে আমি Q1 হচ্ছে আমার কি বর্জিত তাপ, Q1 এর মান পেয়েছি 12,500 মাইনাস 500T। ঠিক আছে, আমি এখন এটা মিশাই দিয়ে পানি কর্তৃক, এটা আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি বলছি এখানে 3টি ধাপ, তাই না, 1 নাম্বার ধাপ গেল। এখন 2 নাম্বার ধাপ দেখো, যে এটা 0 ডিগ্রি বরফে পরিণত হয়েছে না, যখন 0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানিতে পরিণত হতে, পানিতে পরিণত হতে গৃহীত তাপ, তাহলে এটা আমার কি হবে Q3 হবে। এটা আমার কি হবে Q3 হবে না, যেহেতু এখানে আমরা Q2 হচ্ছে আমার বর্জিত তাপ বের করে, এখন Q2 এর পর Q3 তো হবে। আচ্ছা, এখানে দেখো তো তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে, যখন তাপমাত্রার পরিবর্তন হয় না, গত ভিডিওতেই আমি বলেছিলাম, প্রমাণের মধ্যে বলেছিলাম, যখন তাপমাত্রার পরিবর্তন হবে না তখন তাপের সূত্র হচ্ছে বস্তুর ভর গুণন হচ্ছে সুপ্ত তাপ, বস্তুর ভর গুণন হচ্ছে সুপ্ত তাপ। তাহলে বস্তুর ভর হচ্ছে কি, এটা আমরা বরফ না, তাহলে বরফ হচ্ছে M2, আর সুপ্ত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, L দ্বারা, তাহলে এখানে L দিলাম। ঠিক আছে, তাহলে M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 100 গ্রাম না, এই যে 100 গ্রাম লিখলাম গুণন, আর সুপ্ত তাপ কত 80 না, তাহলে এখানে 80 দিলাম। যদি এখন গুণ করি, আট হাজার না, 80 দ্বারা 100 কে গুণ করলে কত হচ্ছে, জাস্ট 3টা শূন্য বাড়তিছে, তাহলে 8000 হচ্ছে। তাহলে এটা আমি কি পেলাম, দ্বিতীয় তাপ, মানে বর্জিত তাপ পেলাম 2 নাম্বারটা, মানে 2টা ধাপ গেল। এখন প্রথম ধাপটা আমি মিশাই দিলাম। আচ্ছা, প্রথম ধাপের একটু তোমাদের বুঝাই দেয়, তাপমাত্রার পরিবর্তনটা একটু বুঝাই দেয়। আমরা জানি সবসময় তাপমাত্রার পরিবর্তন কি হয়, বড়টা থেকে আমরা ছোটটা বাদ দেই, তাই না। আচ্ছা, এখানে আমার বড় কত, 0 ডিগ্রি বড়, আর এই যে -5টা হচ্ছে ছোট, কারণ এটা মাইনাসে আসা আর এটা হচ্ছে প্লাসে, তাহলে মাইনাসটা অবশ্যই ছোট আর প্লাসটা সবসময় বড়। এই জন্য 0 থেকে আমি এইটা কি বলছি বাদ দিয়েছি, মানে 0 থেকে -5 ডিগ্রি বাদ দিলাম, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে মানগুলো বসে দিছি, হয়ে গেছে। এখন 3 নাম্বার ধাপটা যদি আসি, আচ্ছা 2 নাম্বারে আমি কি, 2 নাম্বার Q2 পেয়েছি কত, 500 পেয়েছি না 250, তাই না, Q2 এ কত পেলাম 250 পেলাম। এখন আমি Q3 তে আমি কত 8000 পেয়েছি। আচ্ছা, এখন Q4 এর মধ্যে আসি, মানে 3 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ গেল না, এখন দেখো 3 নাম্বার ধাপ, এটা আমার কি বলবে, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি পানিতে পরিণত হয়েছে না, এটা কিন্তু একটু জটিল।
0 ডিগ্রির পানি হতে মিশ্রণের শেষ তাপমাত্রা কি টি না, টি ডিগ্রি সেলসিয়াসে কি পানিতে পরিণত হতে গৃহীত তাপ এখন হচ্ছে আমার Q4। আচ্ছা দেখো তো এখানে 0 ডিগ্রি তাপমাত্রা থেকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে না, তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। এর জন্য এখানে কি হবে, বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন কি তাপমাত্রা পরিবর্তন। তাহলে বস্তুর ভর, আচ্ছা এটা আমরা কি বরফের ক্ষেত্রে বলতেছি না, তা বরফের ভর কত m2। আচ্ছা এখানে কি হচ্ছে বরফের হচ্ছে আপেক্ষিক তাপ, মানে বস্তু ভর গুণ আপেক্ষিক তাপ না। আচ্ছা আমি যদি তোমাদের এখানে, তাহলে আপেক্ষিক তাপ কার হবে, বরফের হবে না পানির হবে, এইটা হচ্ছে কথা, তাই না? আচ্ছা আমার দেখো তো পানি হতে পানিতে পরিণত হচ্ছে না, পানি হতে পানিতে পরিণত হচ্ছে, তার মানে কি পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে S1। পানির আপেক্ষিক তাপ কি S1। এখন কথা হলো কেন আমরা বরফের আপেক্ষিক তাপ লিখলাম না, তাই না? কারণ বরফের আপেক্ষিক তাপও তো আমরা জানি, কিন্তু কেন এখানে আমরা বরফের আপেক্ষিক তাপটা লিখলাম না। আচ্ছা একটা কথা শুনো তো, যখন আমি বরফটা, আচ্ছা মনে করো আমি 5 গ্রামের বরফ আমি একটা গ্লাসের মধ্যে নিলাম, ঠিক আছে, একটা বিষয় ভরের দিকটা বিবেচনা করো, আমি 5 গ্রামের বরফ আমি একটা গ্লাসের মধ্যে নিলাম, তা কিছুক্ষণ পর যখন বরফটা গলে পানিতে হবে, পানি কি ওজন কি পরিবর্তন হবে, না ওই 5 গ্রাম পানিই পাবো? অবশ্যই 5 গ্রাম পানি পাবো, তার তো বেশি পাবো না, তাই না? তাহলে কারণ 5 গ্রামের পানিটাই বরফ হয়েছে, আবার ওই 5 গ্রামের পানিটা কি পানিতে পরিণত হয়েছে, তাই তো? তাহলে এখানে তাপমাত্রা মানে ভরে কোনো পরিবর্তন হচ্ছে, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। যখন বরফ ছিল তখন বরফের তাপমাত্রা ধরছি, মানে বরফের তাপমাত্রা, আর এখন কি পানিতে আছে, এই যে পানির আপেক্ষিক তাপ ধরবো, এই জন্য আমি পানির আপেক্ষিক তাপ ধরেছি। এবং ভর যখন ধরেছি, ভরটা কিন্তু এই বরফটারই ভরই কিন্তু হচ্ছে, এই জন্য বরফের ভরই ঠিক আছে, আর পানির আপেক্ষিক তাপ ধরছি। এখন তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন দেখো, এই টি ডিগ্রিটা বড় না আর 0 ডিগ্রিটা ছোট, তাহলে আমরা এখানে T-0 দিলাম, কারণ আমার এইটা বড় আর এইটা ছোট, বড়টা থেকে মাইনাস ছোটটা কি করলাম মাইনাস করে দিলাম। এখন দেখো তো M2 এর মান কত জানি আমরা 100 জানি না, এই 100 দিলাম, গুণন S1 এর মান কত, S1 এর মান পারি আমি 1, তাহলে 1 দিলাম। আর এখানে টি মাইনাস কি টি থেকে 0 বাদ দিলে তো টি এ হচ্ছে, তাই না? তার মানে এখানে আমরা পাচ্ছি 100 টি, তার মানে দেখো 100 টি ক্যালোরি। তার মানে দেখো আমি Q1 মানে বর্জিত তাপ আমি এটা পাইছি, এবং গৃহীত তাপ আমি 250 পাইছি Q2, এবং Q3 পাইছি 8000, এবং Q4 পেলাম 100 টি। এখন আমি ক্যালোরিমিটারের নীতি অনুসারে প্রবেশ করব, তাহলে এটা আমি মিশাই দেই, তাহলে আমার Q3 হচ্ছে 8000, তাই না? এবং Q4 হচ্ছে আমার 100 টি। তাহলে আমি 4টা তাপ পাইলাম না। এখন এই 4টা তাপ থেকে আমরা কি এখন আমরা ক্যালোরিমিটারের নীতি অনুসরণ করব, এটা আমি মিশাই দিলাম, মিশাই দিয়ে এখন আমরা ক্যালোরিমিটারের নীতি প্রয়োগ করব। ক্যালোরিমিটারের নীতি অনুসারে এখন আমরা লিখবো যে ক্যালোরিমিটারের নীতি অনুসারে, ক্যালোরিমিটারের নীতি অনুসারে আমরা কি জানি, বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ। আমার এই তিনটা হচ্ছে গৃহীত তাপ, আর এই Q1 হচ্ছে বর্জিত তাপ। তা বর্জিত তাপ আমার কি Q1 না, তাহলে আমরা এখানে লিখলাম যে Q1, আর গৃহীত তাপ আমার কি Q2 প্লাস Q3 প্লাস Q4, ঠিক আছে? আমার বর্জিত তাপগুলো একদিকে করলাম আর গৃহীত তাপগুলো একদিকে করলাম। এখন মানগুলো বসাই দিই। Q1 এর মান কত, 12500 মাইনাস 500 টি, ইকুয়াল Q2 এর মান হচ্ছে 250 প্লাস Q3 এর মান হচ্ছে
8000 প্লাস Q4 এর মান হচ্ছে 100টি। ঠিক আছে, এখন আমরা কি করব, টি গুলো একদিকে করব আর সংখ্যাগুলো আর একদিকে করব। এটা এইদিকে যা আছে তাই। আচ্ছা এইটা আমার এখানে কি আছে, এটা এখানে আমার প্লাস আকার আছে, ওই দিকে গেলে কি হবে মাইনাস, অথবা আমরা এইগুলাকে এদিকে আনবো মাইনাস 500টিটাকে ওইদিকে দিব। তাহলে 12,500টাকে আমি ঠিক রাখলাম, 250টা এখানে সংখ্যা না, তাই প্লাস আকার এইদিকে আসলে মাইনাস 250 হচ্ছে। আবার 8,000টাও এখানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। ইকুয়াল 100টি যা আছে এদিকে তাই থাকলো, আর এখানে মাইনাস 500টি আছে না, মাইনাসটা যদি সমান এদিকে আনি তাহলে প্লাস 500টি। ঠিক আছে, এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 12,500 মাইনাস 250 মাইনাস 8,000, তার মানে এখানে আমি পাচ্ছি 4,250, আর এখানে হচ্ছে কত 600টি। এখন আমার টি এর মান বের করতে হবে না, 600 এখানে আমার কি আসে গুণ আছে, তাই এদিকে আসলে কি হবে ভাগ হবে। তাহলে আমি একবারে লিখি যে টি ইকুয়াল 4,250 ভাগ হচ্ছে 600 ভাগ হচ্ছে, তাহলে আমি পাচ্ছি 7.083। 7.083 এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার, এইটাই আমার কি মিশ্রণের শেষ তাপমাত্রা বা মিশ্রণের তাপমাত্রা। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন গুলো এইভাবে যদি করি তাহলে কিন্তু সহজেই আমরা কি করতে পারি, ম্যাথের সমাধান করতে পারি। তো আমি আশা করি তোমাদেরকে ম্যাথটা বুঝাইতে পেরেছি। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।